ভারতের উত্তরপ্রদেশের কানপুরের একটা মুসলিম মহল্লা। এখানে অনেক কন্ট্রোভার্সি হতে পারে যে আপনি মুসলিম মহল্লা কেন বললেন। ওইখানে 100% মানুষই মুসলিম, তাই ওখানকার লোকাল মানুষও ওই মহল্লাটাকে মুসলিম মহল্লা বলেই চেনে। তো যাই হোক, ওই মুসলিম মহল্লাতে 1 মার্চ থেকে রোজার মাস শুরু হয়েছে। এই রোজার মাস মুসলমান মানুষদের সবথেকে পবিত্রতম মাস থাকে। এই মাসে তারা অনেক স্যাক্রিফাইস করে, তারা সারাদিন না খেয়ে থাকে, অনেক পবিত্রতা মেনটেন করে। তো এই মাসেরই 11 তারিখ ওই কানপুরের মুসলিম মহল্লায় ফিরোজ বলে ছেলে হঠাৎই গায়েব হয়ে যায়। সে সকালবেলা একটা কাজে বেরিয়েছিল, তারপর সে বাড়ি যায়, কিন্তু বাড়ি থেকে সে খেলতে যাবে বলে একটু বেরিয়েছিল। সেই যে খেলতে গেল, হঠাৎই তার মা লক্ষ্য করে যে তার ছেলে বাড়ি ফেরেনি। এইদিকে ইফতারের টাইম হয়ে গেছে, চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয় এবং সেই সময় এই ফিরোজের বাবা, যে একটা বড় প্রপার্টি ডিলার ছিল, সেও বাড়িতে আসে। সেও ইফতার করবে, কিন্তু তার ছেলে ফিরোজ কোথায়, তার মা তাকে খুঁজে পাচ্ছে না। এইটা দেখে সে চমকে যায়। তখন আশেপাশে যত প্রতিবেশী আছে সবাইকে নিয়ে সেই সব গ্রামের যত সাইড আছে সেখানে খুঁজতে থাকে, এবং খুঁজতে খুঁজতে তারা যখন দেখে যে সন্ধ্যা হয়ে গেছে, এইবার কি করা যেতে পারে, তখন তারা পুলিশ স্টেশনে যায়। পুলিশও ইনভলভ হয়ে সারা রাত এই ফিরোজকে খোঁজে, কিন্তু ফিরোজের কোনো খবর পুলিশ দিতে পারেনি। পরের দিন সকালবেলা আবার রেস্কিউ অপারেশন শুরু হয়। এবার হচ্ছে এই ফিরোজের বাবাকে যখন পুলিশ কোশ্চেনিং করে, তখন ফিরোজের বাবা বলে যে আমি প্রপার্টি ডিলিং করি, তো এই প্রপার্টি ডিলিংয়ের জন্য আমার কিছু শত্রু তো আছে। ফিরোজের মা বলে যে আমার সেইভাবে কোনো শত্রুই ছিল না, আশেপাশে সবার সাথে মিলেমিশে কথা বলতাম। ফিরোজ সবার সাথে মিশত, তার কোনো শত্রু থাকতেই পারে না, সবাইকে হেল্পও করতো। তো ওর সাথে এই জিনিসটা কে করবে সেটা সত্যিই ভেবে পাচ্ছি না। এই রেস্কিউ মিশনে যেমন পুলিশ ছিল, সেরকম প্রতিবেশীরাও ছিল। তো একটা প্রতিবেশী, যার নাম হচ্ছে হোসেন, সেও কিন্তু এই রেস্কিউ মিশনে যোগ দিয়েছিল। যখন সকালবেলা থেকে এই রেস্কিউ মিশন স্টার্ট হওয়ার পরেও ফিরোজকে কেউ খুঁজে পাচ্ছে না, তখন হঠাৎই এই হোসেন, যে কিনা এই ফিরোজের প্রতিবেশী ছিল, সে এই ফিরোজের মাকে বলে যে আচ্ছা, তোমাদের মোবাইলে কি কোনো র্যানসাম কল বা মেসেজ এসেছে? হতেই তো পারে যে ফিরোজকে কেউ বা কারা কিডন্যাপ করে নিয়েছে, তারা হয়তো টাকা চাইছে। তখন ফিরোজের মা ভাবে যে হ্যাঁ, তো এত কিছুর মধ্যে ফোনটা চেক করাই একদম ভুলে গেছি। তখন ফিরোজের মা যেই না ফোনটা চেক করে দেখে যে ফিরোজের কাছে যে মোবাইল নাম্বারটা ছিল, সেই মোবাইল নাম্বারটা থেকেই একটা মেসেজ রাত্রেবেলা 9টা কি 10টা নাগাদ এসেছে। সেখানে লেখা আছে যে 10 লাখ টাকা দাও, না হলে নিজের ছেলেকে আর কোনো দিনও ফেরত পাবে না। এবার এইটা দেখা মাত্রই সে ফিরোজের বাবাকে দেখায়। ফিরোজের বাবা এটা পুলিশকে বলে। এবার পুলিশ যখন জানতে পারে যে আগের দিন রাত্রেবেলা 10 লাখ টাকা ডিমান্ড করা হয়েছে, সেই জিনিসটা এরা কেউ বুঝতে পারেনি, কিন্তু এক প্রতিবেশী এই জিনিসটা মনে করিয়ে দেওয়াতে তারা ফোন চেক করার পর এটা দেখে। তখন পুলিশের না সন্দেহটা এই হুসেনের উপর যায়। তখন এই হুসেনকে পুলিশ একটু স্পেশাল টেকনিক দিয়ে জিজ্ঞাসাবাদ করে। তো কয়েক ঘন্টা থানাতে এই হুসেনকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ হুসেন এবং হুসেনের সাথে পুলিশের যে ডগ স্কোয়াড আছে সেটাকে নিয়ে সোজা সেই গ্রামে আসে। সেই গ্রামে এসে সোজা গ্রামের বাইরে একটা কুয়ো আছে, পরিত্যক্ত কুয়ো। সেই কুয়োর কাছে যেই না যায়, ডগ স্কোয়াডের কুকুরগুলো ঘেউ ঘেউ করতে থাকে। সবাই যখন কুয়োর দিকে ঝুঁকে দেখে, তখন দেখতে পায় যে ফিরোজ ওই কুয়োর একদম তলায় মৃত অবস্থায় পড়ে আছে। এইবার কুয়ো থেকে এই ফিরোজকে তুলে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় এবং ফার্দার কোশ্চেনিং শুরু হয় এই হুসেনকে দিয়ে। হুসেনকে যখন স্পেশাল টেকনিকে জিজ্ঞাসা করা হয় যে হুসেন, তুমি কি এটা একা করেছো? হুসেন বলে না, এটা আমি একা করিনি, আমার সাথে আজহার ছিল, এই দুজন মিলেই এই কর্মকাণ্ডটা ঘটিয়েছি।
তোমরা কেন এই কর্মকাণ্ডটা ঘটিয়েছ? তখন হুসেন বলে যে আমাদের টাকার দরকার ছিল, তো এই কারণে ওর বাবা অনেক বড়লোক ছিল, তো আমরা ভাবি যে ওকে কিডন্যাপ করলে আমরা অনেকগুলো টাকা পাবো। কিন্তু কিডন্যাপ করার পর আমরা বুঝতে পারি যে এই ফিরোজ তো আমাদের ফেস দেখে নিয়েছে। আমরা টাকা পেয়ে গেলেও ফিরোজ আজকাল পরশু যদি কোনোদিনও তার বাবাকে বলে দেয় তাহলে তো আমরা বিপদে পড়ে যাব, তো এই কারণে তাকে মেরে ফেলতে হবে। তখন পুলিশ বলে তোমার ক্রাইম পার্টনার আজার সে কোথায়? তখন হুসেন বলে যে আমি জানি না আজার কোথায়, আজার মোস্ট প্রবাবলি পালিয়ে গেছে। এইবার পুলিশ আজারকে খুঁজছে। এইদিকে হুসেনের কথায় অনেক অসঙ্গতি পাওয়া যায়, কিন্তু পুলিশ ওয়েট করছে ময়না তদন্তের রিপোর্টের জন্য। 1.5 দিন পর যখন এই ফিরোজের ময়না তদন্তের রিপোর্ট এলো তখন পুলিশের ইনভেস্টিগেশনের পুরো মোড়টাই ঘুরে গেল। পুলিশ দেখলো যে এই যে ফিরোজ আছে তার সাথে মারপিট করা হয়েছে, এবং সব থেকে বড় কথা তার সাথে কুকর্ম করেছে এই হুসেন এবং আজহার। এবার এই জিনিসটা হুসেন একবারও মেনশন করেনি। এবার এই ময়না তদন্তের রিপোর্টটা নিয়ে পুলিশ সোজা এই হুসেনকে আবার কোশ্চেনিং করে। হুসেন তখন বলে যে আমি তো বললাম যে 10 লাখ টাকার জন্য আমরা এটা করেছি। তখন পুলিশ বলে যে না, 10 লাখ টাকাটা কোনো কারণই না, এইটা সেকেন্ড কারণ, ফার্স্ট কারণটা বলো। তখন হুসেনকে আবার স্পেশাল কিছু টনিক দেওয়া হয়। হুসেন বলতে শুরু করে। হুসেন যেটা বলবে সেটা আপনাকে চমকে দেবে। এই হুসেনের গার্লফ্রেন্ড ছিল, আর এই যে আজার না, তার 3টে বিয়ে হয়ে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এইখানেই, যেহেতু রমজান মাস চলছে তো তাদের গার্লফ্রেন্ড এবং ওয়াইফরা বলেছে যে এই মাসে কোনো রকম কোনো শারীরিক সম্পর্ক তাদেরকে করতে দেওয়া হবে না। এবং এর ফলে এই হুসেন আর আজার করবেটা কি? তাদের যে যৌন আকাঙ্ক্ষা সেটা তো তারা মেটাতে পারছে না, তো সেই কারণে তারা টার্গেট খুঁজতে থাকে। তো তারা টার্গেটও পেয়ে যায়। সেই টার্গেটটা হচ্ছে এই ফিরোজ। তো ফিরোজ একদিন ইফতারের আগে আগে খেলার মাঠের দিকে যাচ্ছিল, সেই সময় তাকে দেখে এই প্ল্যানটা এরা বানিয়েছিল। এরপর ফোন করে এই ফিরোজকে এরা ডাকে। কি বলে ডাকে? তারা বলে যে আমাদের কাছে একজন মেয়ে আছে, যেই মেয়েটা তোর সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, তো তুই তাড়াতাড়ি ওই কুয়োর পাশে চলে আয়। তখন ফিরোজ ওই কুয়োর পাশে গেলে তাকে এই দুজন মিলে বেশ মারধর করে, তার সাথে কুকর্ম এবং জবরদস্তি করার পর তার ফোন থেকে তার মাকে একটা মেসেজ করে এবং তাকে মেরে ওই কুয়োর মধ্যে ফেলে চলে যায়। আজার সে অন্য একটা জায়গায় পালিয়ে যায়। হুসেন কিন্তু সেই গ্রামেই থাকে। গ্রামে থেকে ভালো সাজার নাটক করছিল, সবার সাথে খুঁজছিল। এখানেই বেশি ওভার অ্যাক্টিং করতে গিয়ে এই হুসেন হঠাৎই এই ফিরোজের মাকে যে তোমার মোবাইলে কোনো কিডন্যাপারের মেসেজও তো আসতে পারে, কলও তো আসতে পারে, এবং সেখান থেকেই পুলিশের সন্দেহ হয়। হুসেন ধরা পড়ে গেছে, কারণ জেনে গেছে কিভাবে হয়েছে, সমস্ত কিছু জেনে গেছে। কিন্তু এই কেসের আর একজন মেইন ক্রিমিনাল আজার, সে কোথায়? আজার ওই ঘটনার পর থেকেই পালিয়ে গেছে এবং সে বারবার সিম চেঞ্জ করছে, জায়গাও চেঞ্জ করছে। পুলিশ খবরের মাধ্যমে নানানবার নানান জায়গায় তাকে স্পট করার খবর পাচ্ছে। এইবার পুলিশের এক লেডি কনস্টেবল সে বোরখা পরে এবং বোরখা পরে সমস্ত যত মুসলিম কলোনি আছে সেই সব জায়গায় দেখতে থাকে, লোকের সাথে কথা বলতে থাকে, সবার সাথে মিলেমিশে থাকতে চায়, যাতে এই আজহার কোনোভাবেই বুঝতে না পারে যে কোনো একটা আউটসাইডার তাকে খুঁজছে। এবং এর মাঝেই সেই কনস্টেবল বুঝতে পারে যে আজহার কোথায় লুকিয়ে আছে। তাকে খপ করে হাতে নাতে ধরবে বলে সবাই রেডি হয়ে বসে আছে। আজহারের কাছে টাকা পয়সা শেষ হয়ে গেছিল। সে তার ফ্যামিলির কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্য প্ল্যান করছিল এবং সেই মোতাবেক এক রাতে এই আজহার তার ফ্যামিলির কাছ থেকে টাকা পয়সা কালেক্ট করে সোজা কানপুর রেল স্টেশনে গিয়ে একটা ট্রেনে বসে সাউথ পার্ট অফ ইন্ডিয়াতে চলে যাওয়ার প্ল্যান করছিল। ঠিক সেই সময় পুলিশ তাকে ট্রেন স্টেশন থেকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। তো আপাতত এই দুজনের এগেইনস্টে কেস রেজিস্টার হয়ে গেছে এবং এদেরকে কোর্ট থেকে জেল হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই কেসের নেক্সট আপডেট আমি অবশ্যই কমিউনিটি ট্যাবে আপনাদের সাথে শেয়ার করে দেবো। কেসটা এখনও অনগোয়িং আছে। এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা।
এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।